সিনার যারা বড়, বড় অলিগার্ক ছিল যেমন হামিম গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ এদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র বেক্সিমকোর সালমান এফ রহমান ছাড়া মোটামুটি আর বাকি যারা রয়েছে তারা কিন্তু সকলেই নিরাপদে আছে এবং বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের সাথে আপনি জানেন যে গভর্নর আহসান এইচ মনসুর তিনি বৃহস্পতিবার দেখাও করেছেন এবং তাদের ঋণকে পুনঃতফসিলের একটা সুযোগ দেওয়ার তিনি সবুজ সংকেত দিয়েছেন যেটা আনপ্রেসিডেন্টেড কারণ কোনোভাবেই তারা এই সুযোগটি পেতে পারে না। কারণ তারা যে পরিমাণ টাকা ঋণ খেলাপি করেছে তাদের এই অবস্থায় পুনঃতফসিল দেওয়াটা মানে সম্পূর্ণরূপে একটা আইন লঙ্ঘনের কাজ হয়েছে। তো এইগুলো আসলে কিসের আলামত দিচ্ছে বলে আপনি মনে করেন? এটা আলামত হলো যে লাউ সেই কদু। আমরা সেদিকেই যাচ্ছি, আমরা সেদিকেই যাচ্ছি। আওয়ামী লীগ সরকার যা করেছিল এরাও সেদিকেই যাচ্ছে, অন্য ভঙ্গিতে যাচ্ছে। আপনি বলেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে 10টা গ্রুপকে সরকার চিহ্নিত করছিল যারা নাকি আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিয়েছে, ভাইস ভার্সা ছিল, তাদের ব্যাপারে এরকম 10টা গ্রুপকে তা চিহ্নিত করছে। সেই 10টা গ্রুপের মধ্যে বসুন্ধরা গ্রুপ আছে। বসুন্ধরা ঋণ পুরো তফসিলি করানোর জন্য তারা কি করছে, একটা অদ্ভুত অজুহাত দিছে। উনি বলেছেন ওনার নাকি 4 পুত্রের 4টা আলাদা আলাদা কোম্পানি। হ্যাঁ, এবং এই যুক্তি দিয়ে তারা এখানে প্রস্তাব নিয়ে গেছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো তাদের এই ব্যাপারে তাদের উপদেষ্টাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর, বুঝেন, এইখানে কিছুদিন আগে চাকরি করছে বাংলাদেশ ব্যাংকে, সে এখন ওনাদের গভর্নর হইয়া আসছে দুতিয়ালি করতে তার সাবেক সহকর্মীদের সঙ্গে। ভাই, বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতো, যদি তাদের মেরুদণ্ড থাকতো, তাহলে কালকে যে পরশুদিনের যে মিটিং হয়েছে সেই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকের নামে মামলা করতো, পৃথিবীর যে কোনো দেশে হলে করতো, গভর্নর নামে মামলা করতো। গভর্নর এটা করে সারা দেশের জন্য, সারা জাতির জন্য কি উদাহরণ তৈরি করলেন। আমি এই গভর্নরকে ব্যক্তিগতভাবে ভালো মানুষ মনে করতাম, ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার আমি বসছি, ওনাকে আমার খুব ভদ্রলোক, জ্ঞানী লোক মনে হয়েছিল এবং মনে হয়েছিল যে এটা মানে ম্যান অফ প্রিন্সিপাল আমার কাছে মনে হয়েছিল। কিন্তু ওনার সম্বন্ধে যে সমস্ত তথ্য দেনিং পাচ্ছি আমি পুরাই হতাশ। এবং ওনার মানে কি বলবো, ব্যক্তিগত জীবন নিয়ে, ওনার পারিবারিক জীবন নিয়েও যে সমস্ত ঘটনা আমি পাচ্ছি, ওনার পরিবার, ওনার ভাই, অমুক তমুক, ওনার ভাইরা আমাকে অনেক ফোন করে যে সমস্ত ঘটনা বলছেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরকম লোকের চেহারা এরকম হয় কি হবে। তো হচ্ছে তো, এখন তো দেখতেছি ধীরে 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 তো মিলে যাচ্ছে সব। আমি হতাশ হয়ে যাচ্ছি যে এই দেশে কি তাহলে ভালো মানুষ নাই। আপনি যে অপরাধে বেক্সিমকো গ্রুপকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলেন, সেই একই অপরাধ করে বসুন্ধরা গ্রুপের মালিককে আপনি ঋণ পুরো তফসিল করার সুযোগ দিচ্ছেন। ভাই, মানুষ কি মানে এত বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, দেখলাম তো, আমাদের সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে। আমাদের এখানে এখন যে আপনি জানেন ঢাকায় বাংলাদেশের 2টা সাংবাদিক ইউনিয়ন আছে, একটা বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন আর একটা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক ইউনিয়ন। বিএনপি পন্থীর সঙ্গে জামাতরাও আছে, আওয়ামী লীগের সঙ্গে বাম দল টলগুলো আছে। এখন তো বিএনপি ক্ষমতা, মানে বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন হলো পাওয়ারফুল, কারণ যেহেতু আওয়ামী লীগ সে যে বসুন্ধরা চাকরি করে, চাকরি যদি আগের থেকে করতো আমার কোনো আপত্তি ছিল। বসুন্ধরা গ্রুপে যে চাকরি করে, যে কাজটা ওখানে মানে ওখানে সম্পাদক হিসেবে কাজ করে, প্রেস ক্লাবের সভাপতি, উনি ছিল সহসভাপতি, প্রেস ক্লাবের সভাপতিকে আউট করে দিয়ে উনি সভাপতির দায়িত্ব দিচ্ছে, নিয়ে আবার ওটার মেয়াদ 1 বছর বাড়াইছে, মানে সে আরো 1 বছর সভাপতি থাকবে। এবং যে সে বসুন্ধরা গ্রুপে একটা পত্রিকার সে সম্পাদক হয়ে গেছে। তো এটা কি তার, উনি সম্পাদক হওয়ার অযোগ্যতা কিন্তু আমি বলছি না, উনি যোগ্য লোক, উনি সম্পাদক হওয়ার মতো যোগ্য। উনি আমারও কলিগ ছিলেন, আমারও সিনিয়র, উনি যোগ্য লোক। কিন্তু ওনার এই যোগ্যতার কারণে কোনো সম্পাদক বানানো হয়েছে না, তাকে সম্পাদক বানানো হয়েছে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে। আবার আওয়ামী লীগ আমলে যে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, উনি আবার বসুন্ধরা গ্রুপের আরেকটা পত্রিকার সম্পাদকের স্ত্রী ছিলেন। তার মানে আপনি যেভাবেই শোন না কেন, যেভাবে আপনি শোন না কেন, যেভাবে আপনি, ওই যে গ্রামে একটা প্রবাদ আছে যে চিত হয়ে সও আর কাঠ হয়ে সও,
তোমার পা কিন্তু পাইখানে যাব। আর আপনি ওরা যেমনি আপনি করেন না কেন, এই সাংবাদিক ইউনিয়ন গুলো, সাংবাদিক সংগঠনগুলো সব এই বড় বড় অলিগার্ক যারা আছে তাদের কবজায় থাকছে, তাদের পকেটে থাকছে, রাখছে, কেউ কিছু বলছে না। তো তো এইটা হচ্ছে, এখন এইটাকে আপনি কিভাবে কি ব্যাখ্যা করবেন? বললাম তো ভাই, এই যে আমার যে ধীরে ধীরে আমার দেশের মানে মানুষের প্রতি মানে আস্থা, আমি একসময় বিশ্বাস করতাম যে এই দেশের মানুষগুলো বেসিক্যালি ভালো, দুই একটা খারাপ, কিন্তু এখন দেখি যে মানে খারাপের সংখ্যা দিন দিন এত বাড়তেছে, দুটাকে যাকে দেখছি তার চেহারা অন্যরকম হয়ে গেছে, চান্স পেয়ে গেছে। তো হতাশ হতাশ হয়ে যাচ্ছি। তারপরেও আশা নিয়ে আছি, দেখা যাক, জীবনে তো শেষ পর্যায়ে আছি, কয়দিন বাঁচি দেখি।